ইরানের শাহেদ ড্রোনে খেল দেখাচ্ছে রাশিয়া। ভিন্ন পথ ধরে নাজেহাল ন্যাটো। সফল হবে কি সস্তা প্রতিরোধে প্রযুক্তির খোঁজ? যুক্তরাষ্ট্রকে হটিয়ে এশিয়ার প্রভাব বাড়াচ্ছে চীন। কি কৌশলে মাত করছে বেইজিং? কেন পেরে উঠছে না ওয়াশিংটন? নয়া হিজাব কাণ্ডে থমথমে ইরান। একাধিক ব্যক্তি গ্রেফতার। সরকারের সাফাই বক্তব্যে নারীরা কি সন্তুষ্ট? কি বলছেন বিশ্লেষকরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পোল্যান্ডের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রুশ ড্রোনের অনুপ্রবেশ। কোনো কৌশলেই ঠেকানো যাচ্ছে না, বরং প্রতিরোধ করতে গিয়ে দামি ক্ষেপণাস্ত্র ছোড়ায় বাড়ছে খরচের বোঝা। বারবার ধরা খাওয়ার পর শেষমেশ টনক নড়েছে ন্যাটোর। এবার নজরে রাশিয়ার সস্তা ড্রোন ঠেকাতে কম খরচে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। এই জন্য যৌথ মহড়াও চালিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রোমানিয়া ও পোল্যান্ড। হাজার হাজার ইরানের শাহেদ ড্রোন বানাতে রাশিয়ার তোড়জোড়ের কাজে আসবে কি ন্যাটোর সস্তা ইন্টারসেপ্ট প্রযুক্তি, নাকি আরও দীর্ঘায়িত হবে ন্যাটোর নাজেহাল দশা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আকারে ছোট ও দামে সস্তা, কিন্তু রাশিয়ার ভয়ঙ্কর এসব ড্রোনই বদলে দিচ্ছে যুদ্ধের গতি। আর এসব উড়ন্ত অস্ত্রর কাছে সবচেয়ে অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হয়েছে সামরিক সহযোগিতা জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো। ইরানি প্রযুক্তিতে তৈরি প্রতিটি সস্তা শাহেদ ড্রোন নামাতে ন্যাটোকে ছুটতে হচ্ছে প্রায় 10 গুণ বেশি দামের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। অস্বাভাবিক এই খরচের চাপ এখন ন্যাটোকে বাধ্য করছে নিজেদের যুদ্ধ কৌশল বদলাতে। সবচেয়ে বড় কথা হলো নিজেদের বাঁচাতেই রাশিয়াকে মোকাবেলার নতুন পথ খুঁজছে ন্যাটো। পোল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রোমানিয়া ও পুলিশ বাহিনীর সাম্প্রতিক এক মহড়ায় সবচেয়ে বেশি নজর ছিল বিশেষ একটি প্রশ্ন সমাধানে। সেটা হলো কিভাবে রাশিয়ার সস্তা ড্রোনকে আরও সস্তা উপায়ে থামানো যায়। গত কয়েক মাসে ন্যাটোর পূর্ব সীমান্তে একাধিকবার অনুপ্রবেশ করেছে রুশ ড্রোনের বহর। কিছু নামানো গেলেও ন্যাটো জোটের সামরিক বিশ্লেষকদের মধ্যে বাড়ছে আতঙ্ক। খরচের ধাক্কা সামাল দিতে না পারলে যে কোনো মুহূর্তে হাতছাড়া হয়ে পড়বে পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী একজন ব্রিগেডিয়ার জেনারেল জানিয়েছেন, ন্যাটো জোটের এখন সবচেয়ে বড় লক্ষ্য কম খরচে সেন্সর ও প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা। একটি রুশ শাহেদ ড্রোন তৈরি হতে অনেক কম টাকা লাগে, কিন্তু সেটা নামাতে যে হাইটেক ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে সেটার দাম 10 গুণ বেশি। শত্রুর সস্তা অস্ত্রই ন্যাটোর ব্যয় বাড়িয়ে দিচ্ছে। সংকট থেকে বের হতে ন্যাটো নজর দিয়েছে ইন্টারসেপ্টর ড্রোনের দিকে। ট্রাকে বসানো নিউমেটিক লঞ্চার থেকে ছোড়া এসব ড্রোন মাঝ আকাশেই শত্রু ড্রোনকে বাধা দেয়। দ্রুত বদলে যাওয়া যুদ্ধ পরিস্থিতিতে ন্যাটোর সামনে এখন একটাই পথ, রাশিয়ার সস্তা ড্রোনকে সহজে থামানো। সামরিক ক্ষেত্রে এখন আগের চাইতে আক্রমণাত্মক হয়ে উঠছে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা কর্মকর্তার বরাতে জানা গেছে, অচিরেই 30,000 শাহেদ ড্রোন আর 1,20,000 সস্তা ও ভয়ঙ্কর গ্লাইড বোমা তৈরি করতে যাচ্ছে মস্কো। এত বড় উৎপাদনের পদক্ষেপ সরাসরি ইঙ্গিত দিচ্ছে রাশিয়া দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। অথচ ন্যাটো বাধ্য হচ্ছে ব্যয়ের নতুন হিসাব করতে। যুদ্ধক্ষেত্রে খরচের লড়াইয়ে রাশিয়ার কাছে হেরে গেলে ঝুঁকির মুখে পড়বে ন্যাটোভুক্ত দেশগুলো। ন্যাটোর জোটে ইউক্রেনের যোগ দেয়া নিয়ে উত্তেজনার জেরে দেশটিতে শুরু হয় রুশ হামলা। ইউরোপের বিভিন্ন দেশেও পড়তে শুরু করেছে এই যুদ্ধের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হাত থেকে পশ্চিম বার্লিন এবং ইউরোপের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও 8টি ইউরোপীয় দেশ উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করে। এখন সেই জোটের সদস্য সংখ্যা 30। ইউরোপের দরজায় রাশিয়ার আগ্রাসী উপস্থিতি ন্যাটোর জন্য হয়ে দাঁড়িয়েছে মাথা ব্যথার কারণ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 28 তলা ভবনে ড্রোন হামলার পরই দেখে নেয়ার হুমকি দিয়েছেন চেচনিয়ার আলোচিত নেতা ও রুশপন্থী যোদ্ধা রমজান কাদিরভ। বলেছেন, প্রতিশোধের হামলা হবে ইউক্রেনের সামরিক স্থাপনায়। এমন পরিস্থিতিতে লক্ষ্যে পৌঁছতে পারবে কি শান্তি চুক্তি হাসিলের মার্কিন মধ্যস্থতা? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে একটি বহুতল ভবনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এটা এখন পর্যন্ত চেচনিয়ার নেতা রমজান কাদিরভের বাসভবনের সবচেয়ে নিকটবর্তী হামলাগুলোর একটি। তদন্তমূলক সংস্থা আগেন্স ভোয়ের মতে ভবনটি কাদিরভের বাসভবন থেকে মাত্র 830 মিটার দূরে। এ হামলায় ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রমজান কাদিরভ। শিগগিরই এর বদলা নেয়ার হুঙ্কার জানিয়েছেন তিনি।
রয়টার্স জানিয়েছে শিগগিরই ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই চেচেন নেতা। খবরে বলা হয় 5 ডিসেম্বর ভোরে গ্রজনি সিটি টাওয়ারে আঘাত হানে ইউক্রেনের ওই ড্রোন। টেলিগ্রাম নিউজ চ্যানেলে পোস্ট করা ভিডিওগুলোতে 28 তলা বিজনেস সেন্টারটির বিভিন্ন তলায় জানালা সহ আগুনে পোড়া বিভিন্ন অংশ দেখা গেছে। গ্রজনি সিটি টাওয়ার মূলত চেচনিয়া প্রজাতন্ত্রের যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের প্রতীক হিসেবে নির্মিত গগনচুম্বী ভবনের সমষ্টি। এখানে বেশ কয়েকটি আঞ্চলিক সরকারি সংস্থা অবস্থিত, যার মধ্যে রয়েছে চেচেন সিকিউরিটি কাউন্সিল এবং পর্যটন ও ধর্মীয় বিষয়ক দপ্তরগুলোর অফিস। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ওই ড্রোন হামলার পরপরই 5 ডিসেম্বর ভোরে গ্রজনি ও আশপাশের অঞ্চলের কয়েকটি শহরের বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাময়িক উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করে। এরপরই এক টেলিগ্রাম বার্তায় রমজান কাদিরভ জানান একটি ইউক্রেনীয় ড্রোন চেচেন রাজধানী গ্রজনির একটি বহুতল ভবনে আঘাত এনেছে। এতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বহুতল ভবনের ড্রোন হামলাকে যুদ্ধের কৌশলগত দৃষ্টিকোণ থেকে একেবারেই অর্থহীন দাবি করে কাদিরভ বলেন, 1 সপ্তাহের মধ্যেই ইউক্রেনের নব্যনাৎসীরা এই হামলার জবাব পাবে। 6 ডিসেম্বর থেকে শুরু করে সপ্তাহ জুড়ে আমাদের কঠোর বদলা অনুভব করবে তারা। তাদের হামলার বিপরীতে আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে কাপুরুষোচিত হামলা চালাবো না। আমাদের আক্রমণ হবে নব্যনাৎসীদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোগুলোতে। চেচনিয়ায় ইউক্রেনের হামলা এই প্রথম নয়। এর আগেও এই অঞ্চলের বেশ কয়েকটি স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয়রা। এর মধ্যে একটি পুলিশ ব্যারাক ও একটি সামরিক প্রশিক্ষণ একাডেমিও আছে। ওইসব হামলার পরও ইউক্রেনের বিরুদ্ধে চূড়ান্ত বদলা নেয়ার হুঁশিয়ারি দেন কাদিরভ। কাদিরভ রাশিয়ার ইউক্রেন হামলার একজন সরব সমর্থক এবং তিনি ইউক্রেনের বিরুদ্ধে লড়তে চেচেন বাহিনীও পাঠিয়েছেন। যুদ্ধে তার বাহিনী অত্যন্ত সাহসিকতার সাথে লড়ছে বলে বিভিন্ন সময় জানিয়েছে সামরিক সূত্রগুলো। এদিকে এরই মাঝে ইউক্রেন জুড়ে বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। 5 ডিসেম্বর দিনগত রাতভর এই হামলা চালানো হয়। রয়টার্সের প্রতিবেদন অনুসারে হামলায় ইউক্রেনের অন্তত 8টি অঞ্চলে বিদ্যুৎ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু এলাকা চলে গেছে ব্ল্যাক আউটে। এছাড়া 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কমাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। খুব নীরবে এশিয়ার দেশে দেশে রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে সরিয়ে প্রভাব বাড়াচ্ছে চীন। এশিয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো মিত্র থাইল্যান্ডও দিনকে দিন ঝুঁকছে চীনের দিকে। চরম বৈরী দুই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র আর চীনের সাথে ভারসাম্য রেখে সম্পর্ক এগিয়ে নেয়ার কৌশল নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মতো কয়েকটি দেশ। তাহলে কি পুরনো মিত্র এশিয়া হাতছাড়া হচ্ছে যুক্তরাষ্ট্রের? বেজিংয়ের কি এমন কৌশল যার সাথে পেরে উঠছে না ওয়াশিংটন? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। 22 মে 2014 ঘটনাবহুল এই দিনটি রক্তপাতহীন হলেও থাইল্যান্ডের রাজনৈতিক ইতিহাসের জন্য ছিল বিশেষ এক মুহূর্ত। কারণ এই দিনেই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে সরিয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র এই অভ্যুত্থানের তীব্র নিন্দা জানায় এবং তাৎক্ষণিকভাবে দেশটির সামরিক সহায়তায় কাটছাঁট করে। এশিয়ায় ঐতিহাসিক মিত্র হিসেবে পরিচিত থাইল্যান্ডের সাথে সম্পর্কের ভাটা পড়ে যুক্তরাষ্ট্রের। আর সঠিক সময়ে সেই সুযোগটি কাজে লাগায় চীন। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সমতা বজায় রাখলেও এখন থাইল্যান্ডের ঝোঁক শক্তিশালী প্রতিবেশী চীনের দিকেই বেশি। রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা 3 ক্ষেত্রেই এর প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট, যেখানে বলা হয় চীনা কোম্পানিগুলো এখন থাইল্যান্ডের শিল্প পার্ক, অবকাঠামো ও দ্রুতগতির রেল প্রকল্পে বিপুল বিনিয়োগ করছে। চীন থাইল্যান্ড দ্বিপাক্ষিক বাণিজ্য চলতি বছরের প্রথম 10 মাসে $122 বিলিয়ন দাঁড়িয়েছে, যা 2024 সালের পুরো বছরের চেয়েও বেশি। থাইল্যান্ডের অস্ত্র বাণিজ্যেও বেড়েছে চীনের প্রভাব। 2014 সালে থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা কমিয়ে দিলে সেই শূন্যতা দ্রুত পূরণ করে বেইজিং। দেশটিকে কম দামে সাবমেরিন, সাঁজোয়া যান, ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রসহ নানা সরঞ্জাম দিয়েছে চীন। লো ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য বলছে থাইল্যান্ডের ওপর চীনের সামগ্রিক প্রভাব 21% পৌঁছেছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব কমতে কমতে নেমে এসেছে 12%।
শুধু থাইল্যান্ড নয়, এশিয়ার অনেক দেশেই বাড়ছে চীনের প্রভাব, আর এক্ষেত্রে কূটনৈতিক কৌশলের মুনশিয়ানা দেখাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রেখেই চীনের সাথে তাল মিলিয়ে চলছে দেশটি। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই বলছে, ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে একদিকে তারা যেমন উন্নত মানের AI চিপ সংগ্রহ করছে, অন্যদিকে চীনের সাথেও বেশ কিছু সংবেদনশীল প্রকল্প এগিয়ে নিচ্ছে। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর তার প্রথম বিদেশ সফরের একটি অংশ ছিল উপসাগরীয় অঞ্চল। পর্যবেক্ষকদের অনেকেই লক্ষ্য করেন, সৌদি আরব ও কাতারে রাষ্ট্রীয় ভোজসভা পেলেও সংযুক্ত আরব আমিরাতে তার সফর ছিল বেশ সংক্ষিপ্ত। কয়েকজন মার্কিন কর্মকর্তার মতে, ট্রাম্পের এই সংক্ষিপ্ত সফরের পেছনে কারণ ছিল চীনের সঙ্গে আরব আমিরাতের প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে উভয় দেশের উত্তেজনা। তবে যুক্তরাষ্ট্রের চাপ সামলে চীনের সাথে সম্পর্ক আরও গভীর করছে আমিরাত। 2024 সালে চীন ও আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। 2023 সালে এই পরিমাণ ছিল $86 বিলিয়ন। একই বছর আমিরাতও চীনে প্রায় $4.5 বিলিয়ন বিনিয়োগ করেছে। বর্তমানে আমিরাতে 15,000-এরও বেশি চীনা কোম্পানি কাজ করছে। একই পরিস্থিতি লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে। চীনকে বাড়তি সুবিধা দিয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পটি। এই প্রকল্পের সুবিধাভোগী দেশগুলো চীনের অর্থনৈতিক বলয়ে আরও দৃঢ়ভাবে যুক্ত হচ্ছে, আর সে তালিকায় রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের মতো উন্নয়নশীল দেশও। এই উদাহরণগুলো থেকে স্পষ্ট হয় যে এশীয় এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামরিক সরঞ্জাম প্রাপ্তির জন্য শুধু পশ্চিমা নির্ভরতায় আর থাকতে চাইছে না। জাতীয় স্বার্থকে এগিয়ে নিতে তারা একটি বহুপাক্ষিক পররাষ্ট্রনীতি গ্রহণ করছে, আর এক্ষেত্রে তারা কাজে লাগাচ্ছে চীনের অর্থনৈতিক শক্তি ও বিনিয়োগের সুযোগকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভেনেজুয়েলাকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিতে সৃষ্ট পরিস্থিতিতে চরম বেকায়দায় পড়ে গেছেন এবছরের শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া করিনো মাচাদো। পরিস্থিতি এমন যে আগামী 10 ডিসেম্বর আসলোতে গিয়ে আনুষ্ঠানিক পদক নেওয়া পড়েছে চরম অনিশ্চয়তার মুখে। বিরোধী দলীয় নেতা মাচাদো পদক গ্রহণ করতে গেলেই তাকে পলাতক ঘোষণার হুমকি দিয়েছে ভেনেজুয়েলার সরকার। অন্যদিকে তার পক্ষে পেরুর আর ব্রাজিলের রাজপথে প্রতিবাদী কর্মসূচি করেছে হাজারো ভেনেজুয়েলাবাসী। আত্মগোপনে থাকা মাচাদো কি সশরীরে উপস্থিত হয়ে নোবেল নিতে পারবেন, নাকি তাকে পলাতক ঘোষণা করে নতুন বিপদ ডেকে আনার ঝুঁকি নেবে ভেনেজুয়েলা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। নোবেল শান্তি পুরস্কার নিতে দেশ ছাড়লেই বড় বিপদ, এমন সতর্ক বার্তা পাওয়ার পরও থামছেন না ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ঠিক পুরস্কার গ্রহণের কয়েকদিন আগেই তার সমর্থনে রাস্তায় নেমে আসছেন হাজার হাজার ভেনেজুয়েলান। লিমা থেকে বুয়েন্স আইরেস সর্বত্র একটাই স্লোগান, নোবেল আমাদেরই। পুরস্কার হাতে তোলার আগে যেন তাকে প্রতিরোধের প্রতীক বানিয়ে ফেলছেন সাধারণ মানুষ। এদিকে ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়ামস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাচাদো যদি নরওয়েতে নোবেলের জন্য যান তবে পলাতক হিসেবে বিবেচিত হবেন তিনি। তার দাবি, বিরোধী এই নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র, বিদ্বেষ উস্কে দেওয়া এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের তদন্ত চলছে। এমনকি ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে সমর্থন করার অভিযোগও যুক্ত হয়েছে তার বিরুদ্ধে। মাচাদো এখন আত্মগোপনে, তবু তার বক্তব্য 10 ডিসেম্বর তিনি অস্লোতে নোবেল শান্তি পুরস্কার নেবেন। ভেনেজুয়েলার সরকার বরাবরের মতোই অভিযোগ করে আসছেন, যুক্তরাষ্ট্রের মদদেই উৎখাতের পরিকল্পনা করছে বিরোধীরা। মাদুরো প্রশাসনের মতে মার্কিন নৌবহর ও যুদ্ধ বিমান মোতায়েনের মূল লক্ষ্য তাদের সরকারকে অস্থিতিশীল করা। অন্যদিকে ওয়াশিংটনের দাবি এটি কেবল মাদক বিরোধী অভিযান। তবে এই অভিযানে বিভিন্ন হামলায় এখনো পর্যন্ত অন্তত 83 জন নিহত হয়েছেন। অঞ্চলটিকে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে খোলামেলাভাবে সমর্থন করছেন মাচাদো, যা তাকে আরও বড় রাজনৈতিক ঝুঁকির মুখে ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে লিমা ও বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত বিক্ষোভগুলো শুধু সমর্থন সমাবেশই নয়, এটি তাদের জন্য বার্তা।
মাদুরো সরকারের দমন নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়াতে চান দেশ থেকে বাধ্য হওয়া লাখো মানুষ। মাঠের রাজনীতি যেমন উত্তপ্ত, তেমনি উত্তেজনা চরমে দেশের বাইরে থাকা ভেনেজুয়েলানদের ভিতরেও। সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন পেরুর লিমার বিক্ষোভকারীরাও। নোবেল পুরস্কার আসলে ভেনেজুয়েলান জনগণের ২৭ বছরের সংগ্রামের প্রতীক। এই সরকার মানুষ হত্যা করেই টিকে আছে, তাই বিচার এড়াতে নিপীড়ন চালাচ্ছে। এটি নোবেল শান্তি পুরস্কারের প্রতি শ্রদ্ধাঞ্জলি, কারণ মারিয়া করিনা মাচাদো এবছর এটি জিতেছেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন, এই পুরস্কার আমার নয়, এটি ভেনেজুয়েলার জনগণের। আমরা সকলেই উদযাপন করছি, কারণ শীঘ্রই আমরা আবার মুক্ত হব ২৭ বছরের অত্যাচারের পর, যেখানে মানুষ মারা যাচ্ছে। এবং এই দমনমূলক এবং দখলদার শাসন ক্ষমতায় থাকার একমাত্র উপায় হল মানুষকে হত্যা করা। আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া বর্তমান সরকারকে সরানো সম্ভব নয়। আমি ৮ বছর ধরে ভেনেজুয়েলার বাইরে আছি। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ অনিবার্য, এটা ঘটবে এবং দুর্ভাগ্যবশত আমরা সবাই এটাই চাই। এই সরকারকে অপসারণের আর কোনো উপায় নেই। ভেনেজুয়েলা সরকার আন্তর্জাতিক এসব বিক্ষোভ নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য না করলেও আগেই নোবেল বিজয়কে অস্বীকার করে তারা নরওয়েতে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছেন। মাচাদোর নোবেল যাত্রা এখন দেশটির রাজনৈতিক ভবিষ্যতের নতুন প্রশ্ন। তিনি নোবেল গ্রহণ করবেন নাকি রাষ্ট্র তাকে পলাতক ঘোষণা করবে? মোর্শেদা আলম, বাংলা ভিশন। হিজাব নিয়ে নয়া বিতর্কিত কাণ্ডে থমথমে ইরান, যার সূত্রপাত ম্যারাথনে হিজাব ছাড়া কয়েকজন নারীর অংশগ্রহণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায়। রক্ষণশীল মহলের আলোচনায় গ্রেফতার করা হয়েছে কয়েকজন আয়োজক টিমের সদস্যকে। এই নিয়ে সরকারের ব্যাখ্যা আর সমালোচক ও বিশ্লেষকদের পাল্টা যুক্তিতে উঠে আসছে ইরানের সামাজিক পরিবর্তন, শালীনতার কঠোর বিধিনিষেধে বাধ্য করা এবং মূল্যবোধের বিতর্ক। এ নিয়ে কি বলছেন ইরানের নারীরা? এবার ২০২২ সালের মতো সহিংস পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা আছে কি? বিস্তারিত মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। নারীদের হিজাব ও পর্দা ইস্যুকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। কিশদ্বীপে অনুষ্ঠিত একটি দৌড় প্রতিযোগিতা নতুন করে এই বিতর্ককে সামনে এনে দিয়েছে। ম্যারাথনে নারীদের একটি বড় অংশ হিজাব ছাড়া অংশ নিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের দৌড়ানোর দৃশ্য। এরপরে রক্ষণশীল মহলের আলোচনা তীব্র হয় এবং আয়োজক দলের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, হিজাববিহীন নারীদের দৌড়ানোর ভিডিও ও ছবি সামাজিক শালীনতার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে। আয়োজকদের আগেই আইন, ধর্মীয় নীতি ও পেশাগত নির্দেশনা মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী ইভেন্টটি হয়েছে ইসলামী মূল্যবোধ ও নিয়মের বাইরে গিয়ে। এ কারণে একজন সরকারি কর্মকর্তা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে আটক করা হয়। ইরানের বর্তমান আইন অনুযায়ী জনপরিসরে নারীদের মাথা ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। তবে কিশদ্বীপে গত ৫ ডিসেম্বরের ঘটনাটি দেশটিতে বাধ্যতামূলক হিজাব আইন নিয়ে নতুন আলোচনা ও প্রশ্ন তৈরি করেছে। এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি। গত কয়েক বছর ধরে, বিশেষত ২০২২ সালে মাশা আমিনের মৃত্যুর পর নারীদের মধ্যে হিজাব বিরোধী প্রবণতা আরও দৃশ্যমান হয়েছে। অনেক নারী প্রকাশ্যে হিজাব ছাড়া চলাফেরা করছেন। অন্যদিকে রক্ষণশীল মহল এই পরিবর্তনকে পশ্চিমা সংস্কৃতির প্রভাব হিসেবে দেখছেন এবং সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন। কিশদ্বীপের এই ম্যারাথনে প্রায় ৫,০০০ নারী পুরুষ অংশ নিয়েছিল। ইরানের রক্ষণশীল সংবাদ মাধ্যম তাসনিম ও ফার্স আগেই এই প্রতিযোগিতাকে অশালীন বলে উল্লেখ করে আলোচনা করেছিল। পরে আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত পদক্ষেপে সেই প্রতিক্রিয়ারই ধারাবাহিকতা বলে মনে করছেন অনেকেই। ইরানে নারীদের পোশাক বিরোধী ইতিহাস দীর্ঘ। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর হিজাব বাধ্যতামূলক করা হয় দেশটিতে, যার বিরোধিতায় তখনই বড় আন্দোলন হয়েছিল। বর্তমানে হিজাব ইস্যু কেবল পোশাকের নিয়ম নয়, এটি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং প্রজন্মগত দ্বন্দ্বেরও প্রতীক হয়ে দাঁড়িয়েছে দেশটিতে।
মাশা আমিনের মৃত্যুর পর আন্তর্জাতিক চাপ এবং দেশের ভেতরে ক্ষোভ বাড়ায় হিজাব আইন মানার কঠোরতা অনেক জায়গায় শিথিল হয়েছে। জনপরিসরে হিজাব ছাড়া নারীদের দেখা এখন তুলনামূলক সাধারণ। তবে রক্ষণশীলদের মতে এই পরিস্থিতি রাষ্ট্রের আদর্শিক ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক। গেল সপ্তাহে দেশটির বেশ কয়েকজন আইন প্রণেতা বিচার বিভাগের বিরুদ্ধে হিজাব আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগও করেছেন। বিশ্লেষকদের মতে কিশদ্বীপের এই দৌড় প্রতিযোগিতা কেবল একটি ক্রীড়া ইভেন্ট নয়, এটি ইরানের চলমান সামাজিক টানাপোড়েন, পরিবর্তনশীল মূল্যবোধ এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের সীমা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মোরশেদ আলম, বাংলা ভিশন। পানি শূন্যতার মতো ভয়ঙ্কর এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ইরান। সবচেয়ে নাজুক অবস্থায় রাজধানী তেহরান। পরিস্থিতি এমন যে হুট করেই শেষ হয়ে যেতে পারে নগরীর পানির যোগান। দুর্যোগ আঁচ করতে পেরে আগে ভাগেই পানি রেশনিং আর নগরবাসীকে অন্যত্র সরানোর আভাস দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জনমানবহীন মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে কি আলো ঝলমলে তেহরান? কি বলছেন বিশেষজ্ঞরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দিনের পর দিন পশ্চিমা নিষেধাজ্ঞা, শত্রুর ষড়যন্ত্র কিংবা চোখ রাঙানি কিছুই দমাতে পারেনি ইরানকে। কিন্তু টানা ৬ বছর ধরে চলমান ভয়াবহ খরা ও তীব্র পানি শূন্যতা দেশটিকে দাঁড় করিয়ে দিয়েছে ধ্বংসের মুখে। মহাকাশ থেকেও দেখা যাচ্ছে খরার চিত্র। রাজধানী তেহরানের মসজিদগুলোতে বৃষ্টির জন্য দোয়া করছে লাখো মানুষ। শহর জুড়ে দেখা দিয়েছে ভয়ঙ্কর আতঙ্ক। যে কোনো দিন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে তেহরানের কলের পানি। প্রেসিডেন্ট প্রকাশ্যে স্বীকার করেছেন অচিরেই বৃষ্টি না এলে রাজধানী থেকে জনসাধারণকে সরিয়ে নিতে হবে অন্য কোথাও। বাতাসে ভাসছে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন, পানি সংকট আরও গভীর হলে বসবাসের একেবারেই অযোগ্য হয়ে পড়বে ইরান। ইরানের পানি সংকট অবশ্য শুধুমাত্র তেহরানের সমস্যা নয়। গত অক্টোবর মাসের পর থেকে এক ফোঁটাও বৃষ্টি পায়নি দেশের ২০টি প্রদেশ। পানি ধরে রাখার প্রধান প্রধান জলাধারগুলোর প্রায় ১০% শুকিয়ে গেছে। তেহরান যেসব বাঁধ ও রিজার্ভয়ার থেকে পানি পায় এর অন্যতম লাতিয়ান ড্যাম, যেখানে মাত্র ৯% পানি আছে। পাহাড়ের পাদদেশের নদীতল এখন প্রায় পুরোটাই শুকনো। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের জলাধারে মাত্র ৩% পানি আছে। কিন্তু দেশটির এমন করুণ অবস্থা কেন হলো? পানি নিয়ে এমন ভয়াবহ বিপর্যয় ইরানের জন্য কোনো আকস্মিক ঘটনা নয়। দশকের পর দশক ধরে সরকারের ভুল সিদ্ধান্ত, অতিরিক্ত পানি উত্তোলন, ডজনের পর ডজন অপরিকল্পিত ড্যাম নির্মাণ, লিকেজে ভরা পুরনো পাইপলাইন আর দুর্নীতি ও অব্যবস্থাপনা ইরানকে ঠেলে দিয়েছে ওয়াটার ব্যাংকরাপসি বা পানির দেউলিয়াত্বের দিকে। কৃষিকাজের জন্যই দেশটিতে খরচ হয়ে যায় প্রায় ৯০% পানি। ১৯৭৯ সালের পর সেচ ভূমি দ্বিগুণ হওয়ায় ফুরিয়ে গেছে ভূগর্ভস্থ পানির সঞ্চয়। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের বৈরী ধাক্কা। তেহরানে এখন অনেক বাসাবাড়িতে সরাসরি পানি নেই। কখনো অল্প অল্প পানি আসে, কখনো একেবারেই বন্ধ থাকে। পানিশূন্য হয়ে গেলে তেহরানের বাসিন্দাদের অন্য কোনো উপযোগী স্থানে সরিয়ে নেওয়ার কথা বলছে সরকার। কিন্তু ১.৫ কোটি মানুষকে ইভাকুয়েশন কিংবা স্থানান্তর করা বাস্তবে সম্ভব না। পশ্চিমা নিষেধাজ্ঞা ও সামরিক ব্যয় বৃদ্ধির জেরে দেশের অর্থনৈতিক অবস্থা এতটাই সংকটময় যে সাধারণ মানুষ শহর ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। পরিস্থিতি সামাল দিতে অস্থায়ীভাবে ছুটি নিয়ে মানুষকে তেহরান ছাড়তে বলা হচ্ছে, যেন কয়েকদিনের জন্য হলেও পানির উপর চাপ কমে। মরিয়া হয়ে ক্লাউড সিডিং এর মতো পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা করছে দেশটির সরকার। পানিশূন্যতা নিয়ে তীব্র আতঙ্কের মাঝে সামনে আসছে ভয়ঙ্কর আরেক সত্য। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি এলেও ইরান আর আগের অবস্থায় ফিরবে না। মাটির নিচের শুকিয়ে যাওয়া পানির স্তর নতুন করে ভরতে ১০ বছরেরও বেশি সময় লাগতে পারে। আর ভেঙে পড়া ইকোসিস্টেম সহজে ঠিকও হয় না। পানি সংকট সমাধানে দেশটির প্রশাসনকে এখনই নিতে হবে দীর্ঘমেয়াদী পদক্ষেপ। না হলে শুধু পরিবেশই নয়, ভয়াবহ হুমকির মুখে পড়বে ইরানের সামাজিক ও রাজনৈতিক ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ৬ ডিসেম্বর কয়েক ঘন্টার ব্যবধানে প্রকৃতির মহারূঢ় রূপ দেখল বিশ্ব। আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, হাওয়াইয়ের কিলাউমে আগ্নেয়গিরিতে বড় ধরনের অগ্নি উৎপাত আর সৌরঝড়। পরপর ঘটে যাওয়া এই ঘটনাগুলো কি শুধুই কাকতাল নাকি বড় বিপর্যয়ের পূর্বাভাস? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে গেছে বিশ্ব কাঁপিয়ে দেয়া ৩টি বড় ঘটনা।
যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত অঞ্চল আলাস্কায় 7 মাত্রার ভূমিকম্প, হাওয়াই দ্বীপের কিলাওয়ে আগ্নেয়গিরি থেকে বড়সড় অগ্ন্যুৎপাত, আর ঠিক একই দিনে সূর্য থেকে পৃথিবীমুখী শক্তিশালী এক M8.1 সোলার ফ্লেয়ার বা সৌরঝড়। একই দিনে প্রকৃতির 3 ধরনের ভয়াবহ রূপ দেখল বিশ্ব। প্রশ্ন হচ্ছে, এই ঘটনা 3টি কি নিছক কাকতালীয় নাকি বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত? আলাস্কার ভূকম্পন ছিল দিনের অন্যতম বড় ধাক্কা। সংবাদ সংস্থা এপি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন এই অঞ্চলে 7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আলাস্কা আর্থকোয়েক সেন্টারের তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূগর্ভের বেশ গভীরে, কিন্তু এর ঝাঁকুনি অনুভূত হয়েছে গোটা অঞ্চলে। ঘরবাড়ির জিনিসপত্র কেঁপে ওঠে, মানুষ রাস্তায় নেমে আসে, আর কিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থায় সাময়িক ব্যাঘাত ঘটে। সৌভাগ্যবশত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। ভূমিকম্পের কয়েক ঘন্টা না যেতেই দূর প্রশান্ত মহাসাগরের কেন্দ্রভাগে হাওয়াই দ্বীপের কিলাওয়ে আগ্নেয়গিরি আবারও তার শক্তি প্রদর্শন শুরু করে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী আগ্নেয়গিরিটি নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সক্রিয় ছিল এবং অনবরত লাভা বের করছিল, কিন্তু হঠাৎই 30 থেকে 40 মিটার উঁচু আগুনের ঝর্ণার মতো লাভার ফোয়ারা বের হতে থাকে কিলাওয়ে থেকে। বিগ আইল্যান্ড ভিডিও নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, লাভার তাপে কিছু পর্যবেক্ষণ যন্ত্র নষ্ট হয়ে যায়, রাতের আকাশ লাল হয়ে ওঠে, স্থানীয়রা নিরাপদ এলাকায় সরে যায়। প্রকৃতির মঞ্চে যখন ভূমিকম্প আর আগ্নেয়গিরি নিজেদের শক্তি দেখাচ্ছে, তখন আকাশে চলছিল আরেক শক্তি প্রদর্শনের প্রস্তুতি। নোয়া স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার নিশ্চিত করেছে 6 ডিসেম্বর সূর্য থেকে একটি শক্তিশালী M8.1 সোলার ফ্লেয়ার নির্গত হয়েছে। spaceweather.com জানিয়েছে, এই বিকিরণের কারণে সে সময় পৃথিবীর যে অংশে দিন ছিল সেখানে সাময়িক রেডিও সিগন্যালে বিঘ্ন ঘটে। কিছু এলাকায় বিমান যোগাযোগে ছোটখাটো সমস্যা দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, ফ্লেয়ারটি খুব বড় না হলেও এর তীব্রতা একেবারে কমও ছিল না। এখন প্রশ্ন উঠেছে, এই 3 ঘটনার মধ্যে কি সত্যিই কোনো যোগসূত্র আছে? দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি বিশ্লেষণে বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সোলার ফ্লেয়ার একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা ভূতাত্ত্বিক ও মহাজাগতিক প্রক্রিয়ার ফল। পৃথিবীর ভেতরের টেকটনিক চাপ থেকে ভূমিকম্প হয়, আগ্নেয়গিরির গলিত শিলা উপরে উঠে আসে ভিন্ন কারণে, আর সূর্যের ফ্লেয়ার তৈরি হয় সম্পূর্ণ চৌম্বকীয় প্রক্রিয়ায়। অতীতে একদিনে এমন কয়েকটি বড় প্রাকৃতিক ঘটনা ঘটেছে, তবে তাদের মধ্যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। মানুষ স্বাভাবিকভাবেই কাকতালীয় ঘটনা নিয়ে আতঙ্কিত হয়। 3টি শক্তিশালী ঘটনাই যখন একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে, সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক, এটি কি বড় কিছুর ইঙ্গিত? বিজ্ঞানীরা বলছেন, এখন পর্যন্ত এগুলোকে কাকতালীয় ছাড়া অন্য কিছু বলা যাবে না। পৃথিবী প্রতিদিনই নানা রকম ছোট বড় ভূমিকম্পে কেঁপে ওঠে, সূর্য প্রতিনিয়ত ফ্লেয়ার ছড়ে, আর কিলাওয়ের মতো সক্রিয় আগ্নেয়গিরি মাঝে মাঝেই অগ্ন্যুৎপাত করে। এমন 3টি ঘটনা একই দিনে ঘটায় আলোচনার ঝড় উঠেছে ঠিকই, তবে বিশ্লেষকদের মতে এখনই ভয় পাওয়ার কারণ নেই, এবং এসব ঘটনা মানুষের গবেষণা, পর্যবেক্ষণ এবং প্রস্তুতির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। বিয়ে ঠিক, মঞ্চ তৈরি, অতিথিরাও ঠিক সময়ে হাজির, নেই শুধু যাদের জন্য জমকালো আয়োজন সেই বরকনে। তাহলে কি বিয়ের আনুষ্ঠানিকতা অসমাপ্তই থেকে যাবে? আচমকা বড় টিভি স্ক্রিনে বর ও কনের মুখ ভেসে ওঠে, শান্ত হয় মনের অস্বস্তি, মিলিয়ে যায় কপালের চিন্তার ভাঁজ। উৎকণ্ঠার মুহূর্তে মধুর সমাপ্তি হয় শুভ পরিণয়ে। সিনেমার কোনো দৃশ্যের বর্ণনা মনে হলেও বাস্তবে এটি ঘটেছে কর্ণাটকের হুম্বলিতে। বেশ কয়েকদিন ধরেই ইন্ডিগোর একের পর এক ফ্লাইট বাতিলের ধাক্কা জন্ম দিয়েছে এমন অসংখ্য অম্লমধুর ঘটনা। বিস্তারিত মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। বিয়ে ঠিক, মঞ্চ ঠিক, অতিথি আত্মীয়রা এসেছেন সঠিক সময়, জমে উঠেছে রিসেপশনের সব আয়োজন, মঞ্চে বড় টিভি স্ক্রিন, সামনে উৎসুক স্বজনদের ভিড়। ঠিক সময় শুরু হলো রীতি আচার অনুষ্ঠান, কিন্তু নেই শুধু বরকনে। সবাই যখন তাদের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তখন বরকনে হাজার কিলোমিটার দূরে বসে আছেন। স্ক্রিনে তাদের মুখ ভেসে উঠতেই শুরু হলো বিস্ময়।
পরিবার জানায় কর্ণাটকে আসতে পারবেন না বরকনে, তারা আটকে পড়েছেন ভুবনেশ্বরে। অনলাইনে যুক্ত হয়ে সারতে হবে বিয়ের পর্ব, কারণ ভারত জুড়ে ইন্ডিগোর বিমান বিপর্যয়ের জেরে নিজেদের বিয়ের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হওয়া সম্ভব হবে না নবদম্পতির। মেধা ক্ষীরসাগর ও সঙ্গম দাস দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে বেঙ্গালুরুর বাসিন্দা তারা। 23 নভেম্বর ভুবনেশ্বরে বিয়ে সম্পূর্ণ হওয়ার পর 3 ডিসেম্বর কর্ণাটকে রিসেপশনের তারিখ ঠিক হয়েছিল। আগেভাগে ইন্ডিগোর ভুবনেশ্বরে বেঙ্গালুরু হুব্বালি ফ্লাইটের টিকিটও কেটে রেখেছিলেন তারা। কিন্তু 2 ডিসেম্বর বিমানবন্দরে গিয়ে শুরু হলো দুঃস্বপ্ন। একের পর এক ইন্ডিগো ফ্লাইট বাতিল হয়। তালিকায় ছিল তাদেরটিও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বিমানের কোনো নিশ্চয়তা মেলেনি তাদের। নবদম্পতি ভেবেছিলেন পরের দিন 3 ডিসেম্বরও হয়তো উঠতে পারবেন, কিন্তু সেদিনও একই দৃশ্য। কর্ণাটকগামী ইন্ডিগোর বিমান বাতিল হয়। তখনই নাটকীয় সিদ্ধান্ত, শুভক্ষণ যাতে হাতছাড়া না হয়। তাই ভুবনেশ্বর থেকে অনলাইনে বিয়ের আচার হুব্বালির মঞ্চে বসানো হলো বড় টিভি। বরকনের সাজে ক্যামেরার সামনে বসে রীতির প্রতিটি ধাপ অনুসরণ করলেন মেধা ও সঙ্গম। পর্দার ওপারে পরিবারের সদস্যরা পূজা আর্চারের সব প্রস্তুতি সামলালেন। এমন অদ্ভুত অথচ আবেগঘন রিসেপশন দেখলেন উপস্থিত অতিথিরাও। এদিকে বুধবার একদিনেই ইন্ডিগোর 200-এরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু সহ ভারতের বিভিন্ন বিমানবন্দরে বিপাকে পড়েন হাজারো যাত্রী। ঠিক সেই বিশৃঙ্খলার জেরেই নিজের বিয়ের মঞ্চে পৌঁছাতে পারেননি মেধা ও সঙ্গম। অতিথিরা বলছেন, বিমান বিশৃঙ্খলা যতই বাধা দিক, স্ক্রিনের আলোয় তাদের বিয়ের রীতি থেমে থাকেনি। এ যেন বাস্তবের মাঝে সিনেমার দৃশ্য। মোরশেদ আলম, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।